হ্যাঁ আম্মা। হ্যাঁ, কেমন আছো? এই তো ভালো। হ্যাঁ, খাওয়া দাওয়া করতেছিলাম। এই যে আজকে হ্যাঁ মুরগি রান্না করেছিলাম, সাথে খিচুড়ি। হ্যাঁ হ্যাঁ, মজা হয়েছে অনেক। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আমি খেয়ে কল দেবো না। হ্যাঁ ঠিক আছে। যখন প্লেনে ফার্স্ট উঠলাম তখনই মনে হলো যে এটা কি করলাম, ফ্রেন্ড বাবা মা সবাইকে ছেড়ে চলে আসলাম। হ্যাঁ, এখন ফ্যামিলিকে মিস করি, বাসা মিস করি, আম্মুকে মিস করি, আব্বুকে মিস করি, আর আই এম দি অনলি সান। কেমন খুবই খারাপ ছিল। ভাইয়া যখন চলে যায় আম্মা ডিপ্রেসড হয়ে যায়, তো ডাক্তার আর কি ওষুধ ছিল, ঘুমের ওষুধ দিয়ে আম্মা ঘুমাইতো। খুবই ডিপ্রেস ছিল। মা দিনে 3বার ফোন দেয়, সকালবেলা ঘুম থেকে উঠায়, রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে, আর দুপুরবেলা ফোন দিয়ে বলে ওষুধ খেতেছ। এক কথা খুব খারাপ লাগছে, কারণ ছোট থেকে বড় হয়েছি ওনাদের সাথে, এখন যে একলা হয়ে গেলাম খারাপ লাগতেছে, বাট দ্যাটস আ পার্ট অফ লাইফ। ইটস ফানি বিকজ যখনই আমি বাংলাদেশ থেকে আসি প্রত্যেকবার যেটা হয় যে মাই মম স্টার্টস ক্রাইং ন্যাচারালি, অ্যান্ড আমি তখন কোনো কিছু ফিল করি না, বাট তারপরে যখন বাংলাদেশ ছেড়ে যখন উইনিপেগে ল্যান্ড করার সময় তো ফ্রেন্ডরা এসে রিসিভ করে, সো তখন পর্যন্ত ইটস অল ফান। বাট তারপরে সেদিন রাত যখন নিজের রুমে একা থাকি, তখন আই অ্যাকচুয়ালি ফিল যে বাংলাদেশের ফ্যামিলি ছেড়ে আসছি, অ্যান্ড এখানে আবার সেই সেম ওল্ড লাইফ, সেম ওল্ড রেসপন্সিবিলিটি, স্টাডিজ, ওয়ার্ক। দেশে আমি চেষ্টা করি ডেইলি কথা বলার, বাবা মার সাথে টাইম দেওয়ার। বুঝিনি কখনো বাবা মাকে এত মিস করবো, কিন্তু এখানে আসার পর বাবা মার আসল ভ্যালুটা বুঝতে পারছি। বাবা মাকে আসলে ওই যে আবার বলতে হয় যে লাইক সব কিছু ম্যানেজ করতে হয়, তো দেখা যায় যে ওগুলোর কারণে মাঝে মধ্যে বাবা মাকে ফোন দেওয়া হয় না, ফোন দিতে পারি না, দেখা যায় কি বাবা মাই ফোন দেয়। আসলে একটা মিক্সড একটা ফিলিং ছিল। মানে অনেক দিন ধরে চিন্তা করছে যে বাইরে যাব, দেশের বাইরে যাব, আবার যখন ভিসা হয়ে গেল তখন হচ্ছে ভিসা হইলো কেন এটা মনে হচ্ছে। কারণ মানে মনের একটা অংশ চাইতেছিল যে ভিসা যাতে না হয়, একটা অংশ চাইতেছিল যে খুব ভিসা হোক। দুইটা মিলে একটা মিশ্র একটা অনুভূতি ছিল। আমার সময়টা আস্তে আস্তে তাড়াতাড়ি চলে যাচ্ছে, কিন্তু আম্মুর কাছে এক এক মাস মনে হচ্ছে এক এক বছর। তো আমার এই যে এখন 9 মাস চলে গেলো, প্রত্যেক সপ্তাহ চলে যায়, খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু আম্মুর কাছে সেটা এক এক যুগ মানে মনে হচ্ছে। আমার মেজো ভাই, যিনি আমার ইমিডিয়েট গরু, ওর সাথে আমার বাসায় সব সময় ঝগড়া। ও আমাকে যাওয়ার আগে ওর এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিল। খুবই খারাপ লাগতেছিল, আমার মা কাঁদতেছিল, বাবারও মন খারাপ ছিল, ছোট বোন ছিল তার জন্য খারাপ লাগতেছিল। যদিও তার সঙ্গে সারাজীবন মারামারি করতাম, কিন্তু ওই দিন তার কান্না দেখে আমারও খারাপ লাগতেছিল। এই তো দেশের আসলে কি বলবো, নানা নানি সম্ভবত, কারণ নানাকে সেদিন স্ক্যাপে দেখলাম, মানে এখন তার লাঠি লাগে, বাট মানে যখন রেখে আসছি তখন এমনি হাঁটা চলা করতে পারতো। প্রথমে যখন আসছে খুব খারাপ লাগার ব্যাপারটা আমার ছিল না, কারণ দেশে মানে যে অবস্থায় ফ্যামিলিকে রেখে আসছি, তখন আমি ছিলাম আর কি সবার হোপ সব দিক থেকে। আব্বু মারা গেছে তখন রিসেন্ট, ছোট ভাই বোন, তো আমার মনে হচ্ছিল যে আমি ছেড়ে চলে আসলে সবার জন্য ভালো আর কি, ফ্যামিলির জন্য ভালো। আর প্রথম আমারই দেশের বাইরে আসা, প্রথম এটাকে কোথাও যায়নি কোনোদিন, সে এক্সাইটমেন্টও ছিল আর কি, সবকিছু মিলাই। তবে যেটা বললাম আর কি, যে সবার জন্য ভালো হবে এটা চিন্তা করে ভালো লাগতেছিল সবকিছুর জন্য, খারাপ লাগেনি খুব একটা সময়। খারাপটা লাগছে আসার পরে, মানে প্রথম 4-5 মাস যাওয়ার পরে, তারপরে খারাপ লাগছে। প্রথমবার আসলে মানে ওইরকম মানে কি বলবো আর কি, হয়তো যারা মানে প্রথমবার বোর্ডিং স্কুলে যায় তাদের মানে হয়তো এরকম একটা ফেজ যায়, বাট আমি যেহেতু মানে সবসময় বাবা মার কাছে ছিলাম,
ওইটা মানে খুব একটা বাজেই ছিল, মানে মনে হচ্ছে যে মানে তাদের সাথে আর জীবনে কখনো দেখা হবে না, এরকম একটা ছিল। কিন্তু মানে যদিও হ্যাঁ মানে একটা ভালো কজের জন্য আসছি, পড়ালেখা করতে আসছি, কিন্তু মানে ঠিক যেই মুহূর্তে মানে প্লেনের শেষ চাকাটা মানে এয়ারপোর্ট থেকে উঠে যায় তখন মনে হয় যে মানে আর তো ফিরে যাওয়া যাবে না। খুব ছোটোবেলায় বাবা মার থেকে দূরে চলে যাওয়ার পর এখন আবার খুব দূরে চলে আসলাম বাবা মার থেকে। এখানেও প্রায় কত বছর থাকতে হবে তা জানি না। তার মানে আমার দেখা যায় যে রীতিমতো ছোটোবেলা থেকে সারা লাইফই আমি বাইরেই ছিলাম। সব মাই তার ছেলেকে আদর করে, হ্যাঁ আমার থেকে মনে হচ্ছে আমার মা আমাকে একটু বেশি আদর করে। কিন্তু এই প্রথমবার যখন আমি আসতেছিলাম আম্মা একটুও কান্না করেনি, পরে জানতে পারছি আম্মা সারা রাত কান্না করছে বাসায় গিয়ে। মানে আমি চলে আসবো, উনি জানে যদি উনি কান্না করে তাহলে আমিও কান্না করবো, এই জন্য আর কান্না করে না। এখন যখন চাচা চাচির সাথে কথা বলি, আন্টিদের সাথে কথা বলি, ওরা বলে যে মা নামাজ পড়তে বসে শুধু কান্না করে। 2 বছর 9 মাস, 3 বছর হচ্ছে, এখনো তারা মানে আমি যে মিসিং ওরা এখনো কাটে উঠতে পারেনি। প্রবলেমটা হচ্ছে যে আমার ছোট ভাই বোনের সাথে একটা গ্যাপ, এই জিনিসটা তারা বুঝতেছে না, এটা আমি ফিল করি। বাট এই গ্যাপটা আসলে দিন দিন বেড়েই যাচ্ছে। যেরকম আমি এখন বাসায় দেশে গেছি 2 বার, বাট গেস্ট হিসেবে গেছি 2 বার। আমার নিজের রুম, নিজের জায়গা, মানে আমার অস্তিত্বটা কমে যাচ্ছে দিন দিন, এটা আমি ফিল করি। আর আরেকটা ব্যাপার হলো যে ছোট ভাই বোনের দেশে যাওয়া এনাফ না, 1 মাস 2 মাস এটা কিছুই না। যেরকম আমার ছোট বোনের জন্মদিন আজ 3 দিন পরে, আর তো এই মোমেন্টগুলো আমি থাকবো না, এটা আমি এখানে আমি যতই উইশ করি, যতই ফোনে কথা বলি, এই জিনিসগুলো কভার করা সম্ভব না কোনোভাবেই। আর আমি আমার সময়টা পাইছি, আমার বড় হয়েছি বা আমি একটা ভালো পরিবেশে বড় হয়েছি, বাট আমার ছোট ভাই বোন যারা আছে তাদের কোনো ভালো মেমোরিতে আমি নাই, আমি অ্যাবসেন্ট বরাবরই। এটা মানে এই জিনিসটা বেশি কষ্ট করে আর কি। যখন এয়ারপোর্ট দিয়ে চলে আসতেছিলাম তখন বাবা আমাকে ডাকছে, যে বলে আমি তোকে তো কিছু দিতে পারলাম না, তো আব্বু নামাজ পড়তো, নামাজ পড়ার একটা টুপি আমাকে দিছিল। নিঃসঙ্গতা, বৃষ্টির দিনে খোলা মাঠে বটগাছের নিচে দাঁড়িয়ে থাকা, বন্ধুদের সাথে ফুটবল খেলা, আর খেলা শেষে ঘরে গিয়ে মায়ের হাতের খিচুড়ি, সবখানেই একাকিত্ব, সবখানেই শূন্যতা। জানলার ফাঁকে ভোরের আলোর লুকোচুরি, আড়মোড়ে ঘুম থেকে ওঠা। নিঃসঙ্গতা, শুকনো নিথর জীবনহীন গাছের মতো দাঁড়িয়ে থাকা, আর ঝাপসা চোখে অদূর ভবিষ্যৎ দেখা। আবারও একাকিত্ব, সবখানেই শূন্যতা। আমার বোনের একটু 2 মাস আগে আর কি বেবি হয়েছে, তো মানে আমি মামা হলাম, আর তার পরপরই মানে চলে আসতে হলো আমার। এই মানে খুবই মিস করি আমার বোনকে। সারাক্ষণই আম্মু স্পেশালি সবচেয়ে বেশি ফোন দিত আমাকে, সো ওই আম্মুর ওই ফোন কলটা মিস করি, আম্মুর বকা মিস করি। সারাদিন ঘুরা ফিরা ক্লাস টাস করে গল্প করে আড্ডা করে রাত্রে দেখা যায় 10টা-11টার সময় আসতেছি, আইসা হয়তো আম্মার সাথে একটু ঝগড়া করলাম। এই কালকে আম্মার সাথে বলতেছে যে আম্মা কতদিন ঝগড়া করে এরা, আর অনেক কত সিলি সিলি বিষয় না ঝগড়া করতাম, এখন ঝগড়া হয় না। এইগুলা বেশি মানে ঝগড়া হয় না, এটা একটা কথা হলো। খাওয়ার কিছু নাই, খুব খিদা লাগছে, মানে রান্না করতে পারতেছি না বা রান্না করতে ইচ্ছা করতেছে না। তো তখন মনে হয় যে অ্যাটলিস্ট মানে আম্মা যদি জানতো যে মানে ছেলেটা না খেয়ে আসে বা এরকম, তো মানে সে অনেক কষ্ট পাইতো। বা মানে তাকে যদি বলি যে বাসায় এখন খাওয়ার কিছু নাই, সে ফোন করছে, তো মানে সে অনেক রাগারাগি করতো, কেন খাচ্ছ না। মায়ের কথা বেশি মনে পড়ে সকালবেলা ঘুম থেকে উঠলে, আম্মু বকা দিয়ে ঘুম থেকে তুলতো, এখানে তো কেউ নাই, তখন নাস্তা করতাম একসাথে বাসায় সবাই, এই সবাই একসাথে খাওয়াটা মিস করি আর কি। এখানের লাইফ আসলে কঠিন, মানে এটা আসলে বুঝা নিজে না থাকলে আসলে বোঝা যায় না। মানে ফার্স্টে এরকম হয়েছে যে সামারে টানা 4 মাস হচ্ছে খালি নুডলসের আলু খায় থাকতে হয়েছে, বাট এটা আসলে কষ্ট না করলে তো সাকসেস ইম্পসিবল। আজব এই দেশে সবকিছুই আত্মকেন্দ্রিক, একা একা থাকা, নিজেই নিজের যত্ন নেওয়া,
নিজেই নিজের রান্না করা। এখনো হাসি পায় যখন মনে পড়ে নিজের হাতের প্রথম রান্না। প্রথম তো রান্না করতে ভয় লাগতো, কি হবে না হবে, কাটতে কিছু রান্না কখন থেকে স্টার্ট করব, কখন গিয়ে শেষ হবে, কখন সিদ্ধ হবে না হবে, এগুলো নিয়ে তখন অনেক কনফিউজ থাকতাম যে কি রান্না কি তাহলে করবো না করবো। এখন তো আর চিন্তা করা লাগে না, এখন কি আসবে সামনে দাও সব রান্না করবো। আচ্ছা আগে তো পেঁয়াজ ছুলতেও পারতাম না, এখন তো একবার চোখ বন্ধ করে কেটে ফেলি পুরো পেঁয়াজ। আগে রান্না করতে কিছু রান্না শুরু করলে 2 ঘন্টা চলে যেত, 3 ঘন্টা চলে যেত, খাবো কখন টেনশন নাই, রান্না হইতেছে কখন শেষ হবে। কিন্তু এখন তো 1 ঘন্টার মধ্যে সব রান্না হয়ে যায়, 1.5 ঘন্টার মধ্যে খাওয়া হয়ে যায়। ছোটবেলার গল্পে পড়তাম সমুদ্রের ওপারে অন্য এক দুনিয়া। কোনোদিন ভাবিনি গল্পের এই পারে চলে আসবো একদিন। মায়ের আঁচলে লুকিয়ে থাকা ছেলেটা, স্কুল ফাঁকি দিয়ে ক্রিকেট খেলতে যাওয়া সেই ভবঘুরে উড়নচণ্ডী, বন্ধুদের আড্ডার মধ্যমণি। আজ সবাইকে ছেড়ে 8000 মাইল দূরে এক পরবাস জীবন। আপনজনদের ছেড়ে এখানে চলে আসলেও এই পারে আমরা খুঁজে বেড়াই এবং খুঁজে পাই আমাদের মতোই আরো অনেক। এটা ওই জ্বালাইতে হয় ভাবি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Mahan. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Mahan. Happy birthday to you. এই শহরের রাস্তা, দালান কোঠা, শত মানুষের ভিড়ে পথ চলায় শুধু ব্যস্ততার ছাপ। বইয়ের পাতা, লাইব্রেরি, পড়ালেখার মাঝে সময়কে উপভোগ করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, একসাথে একত্রে গান গাওয়া, একে অন্যের সুখ দুঃখ একাকিত্বের অংশীদার হওয়া। জানাতে তুমি নেই বলে সময়
What's your future plan? I want to be a doctor. Maybe a pediatrician. আমার ফিউচার প্ল্যান, আমি এখান থেকে গ্র্যাজুয়েট করার পরে আমি এখানে একটা জব করার ইচ্ছা। Finish my undergrad, then start CFA, or get into a job and then do MBA. ফিউচার প্ল্যান ইঞ্জিনিয়ারিং করব, মেকানিক্যাল। এখান থেকে অ্যাসপেক্ট থেকে গ্র্যাজুয়েট করব, তারপর লতে। মেবি অ্যাকাউন্টিং, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করব। বাট ইফ আই ক্যান ডু দ্যাট, দেন আই উইল মুভ টু অ্যাসপেক্ট বিজনেস। আমার ইচ্ছা আছে বিজনেস করার ইচ্ছা আছে কি, আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে বিজনেস। ফিউচার প্ল্যান সবার যাবে, আমারও তো টাকা না দিব। মেইন ইচ্ছা হচ্ছে যে কম্পিউটার সায়েন্সে পড়া, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। CEO of some very big firm, multinational firm, inshallah. To have a lot of fun and সেই অ্যাসাইনমেন্ট আসলে আবার সবাই যার যার মতো ব্যস্ত, কারো রাতে ঘুম নাই। তো ওই দিনও আমরা পার করেছি এবং ওই দিন শেষে তারপরে আবার একসাথে আমরা ক্রিকেট খেলছি, আমরা একসাথে ব্যাডমিন্টন খেলছি, আমরা একসাথে অনেক প্রোগ্রামও করেছি। আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি যে মানুষ অনেকে আছে যারা রুট ভুলে যায়, তারা কোথা থেকে আসছে এটা ভুলে যায়। অনেকে আছে আবার কনফিউজ থাকে যে ওদিকে যাব না এদিকে থাকবো, মাঝখানে একটা দোটানার মধ্যে থাকে এবং কোনো দিকেই যাইতে পারে না। আমি বলবো যে একটা ব্যালেন্স রাখা উচিত এবং একটা বাউন্ডারিজ ক্রিয়েট করা উচিত যে আমার প্যারেন্টসের প্রায়োরিটি এখানে এবং আমার এইখানকার লাইফের প্রায়োরিটি এখানে। দুটো যদি একসাথে করে ফেলা হয় তাহলে আমার মনে হয় জিনিসটা একটু মিস হয়ে যায়। হার্ডশিপ ছিল যেমন, সবচেয়ে বড় হার্ডশিপ হচ্ছে রান্নাটা নিজের করতে হতো। সকালবেলা উঠে নাস্তাটা রেডি নাই, ওটা নিজেরই খাইতে হতো। এই জন্যে বেশিরভাগ সময় রুটিন চেঞ্জ হয়ে যেত। রুটিন আমাদের ছিল যে দের ইজ নো টাইম টেবিল, যখন খিদা পায় তখন খাই, যখন সময় থাকে তখন পড়াশোনা করি। মানে সারাদিনই কেমন জানি একটা আউলা একটা ব্যাপার। আমি লেখাপড়ার পাশাপাশি বাইরে কাজ করেছি এবং দুটি একসাথে চালাতে হয়েছে। আর এটা পজিটিভ দিকও, এটা জীবনের একটা পার্ট, রাইট? যেটা হয়তো বাংলাদেশে থাকাকালীন অবস্থায় জানা ছিল। নতুনদের প্রতি আমার মেসেজ একটাই, জাস্ট হ্যাং ইন দেয়ার অ্যান্ড কিপ ফোকাসড। তো আমার মনে হয় যে সাময়িকভাবে একটু ক্ষতি হলেও অর্থনৈতিক, কোনোভাবে পড়াশোনাটা আগে শেষ করে ফেলা উচিত। আমি জাস্ট বলতে চাই যে ডোন্ট গিভ আপ, বিকজ লাইফ ইজ ভেরি হার্ড ওভার হিয়ার অ্যান্ড ইউ আর দ্য অনলি ওয়ান ফাইটিং ফর ইট ফর ইয়োরসেলফ। পড়াশোনাটাই আসল, দেন সব কিছু। কেউ মিউজিক করতে পারে, কেউ খেলাধুলা করতে পারে, কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারে, বাট দ্যাট ইজ অল টু মি। পড়াশোনা হচ্ছে ওয়ান অ্যান্ড অল দিজ আর জিরো। সো আমার এই জিরোগুলোর তখনই ভ্যালু হবে যখন আমার শুরুতে একটা ওয়ান থাকবে। এরপর আমি যত জিরো অ্যাড করতে পারবো তখন আমার লাইফ তত বেশি ভালো হবে। আদারওয়াইজ শুরুর ওয়ানটা না থাকে মানে জিরোর কোনো ভ্যালু নেই। Gonna make it.